কিছু ছোট ছোট প্রযুক্তি মানুষের কাছে মনে হতে পারে, আপনার কাছে তো মনে হবে যে টাওয়ার ও বস্তা পদ্ধতি, এটা কি সিম্পল একটা জিনিস, কিন্তু আপনি যে কামিনিয়াবাসিয়ার মতো দুর্গম এলাকাতে আছে তার কাছে এটা বিশাল ব্যাপার। হয়তো আমার আপনার কাছে তার উঠোনে একটু সবজি করে খাবে স্বপ্ন, এই টাওয়ার ও বস্তা ছাড়া ইম্পসিবল সেখানে করা। গত বছর আমাদের কৃষি অফিসার পাশে একটা প্রজেক্ট দিছিল একজনটা একটু শশা লাগানোর জন্য, আমরা এখানে কোনোদিন চিন্তাও করিনি যে শশা হবে। তা সেই শশা ক্ষেত করে তো সবাই বর্ষাকালে যে আসলে ওইভাবে ক্ষেত করা সম্ভব, আর এই মাটিতে যে শশা হবে তা আমরা আগে না করলে বুঝতাম না। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষককে নিয়ে টেড নিউজের আয়োজন কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। বিশ্বব্যাপী এখন অনেক বড় আলোচনার বিষয় জলবায়ু পরিবর্তনের অভিঘাত, আর এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকা যদি ধরা যায় বাংলাদেশ থাকবে সবার উপরে। আর উপকূলীয় অঞ্চলে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবটা সবচেয়ে বেশি, কিন্তু এত যে জনসংখ্যা, সেখানে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি কি থেমে থাকবে? যে কারণে নতুন নতুন প্রযুক্তি নিয়ে এখন কৃষকরা শুরু করছেন জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো। ক্লাইমেট স্মার্ট প্রকল্পের মাধ্যমে কৃষকরা অনাবাদি পতিত জমি এবং সেই সাথে লবণাক্ত যে জমিগুলো সেগুলো আসছে চাষবাসের আওতায়। যেখানে শুধু ধান হতো এখন সেখানে নানা ধরনের সবজি ফল ফসলে ভরে যাচ্ছে। আজকের পর্বে আমরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে কিভাবে কৃষক খাপ খাইয়ে উঠলেন এবং কিভাবে নতুন নতুন কৃষি তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই গল্পগুলি তুলে ধরব। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। বাংলাদেশের দক্ষিণের উপকূল এলাকায় জালের মতো বিস্তৃত অসংখ্য নদীর তীর ঘেঁষা মায়াবী প্যারাবন সুন্দরবন। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ এই বনের 10,000 বর্গ কিলোমিটারের 6,517 বর্গ কিলোমিটার অংশই বাংলাদেশের। দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় বিস্তৃত এই সুন্দরবন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান। স্তন্যপায়ী পাখি, উভচর, সরীসৃপ, মাছসহ 453 প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল। যুগ যুগ ধরে এই বন মানুষেরও জীবন জীবিকার আধার হয়ে আছে। সুন্দরবন নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 35 থেকে 40 লাখ। এই বিপুল মানুষের মধ্যে কেউ সরাসরি বনের উপর নির্ভরশীল, কেউ বা এসব এলাকার জমিতে চাষ করে ফসল ফলায়। তবে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপন্ন সুন্দরবন, বাধাগ্রস্ত এই এলাকার কৃষি। লবণাক্ত মাটিতে খরিফ মৌসুমে আমন ধান আর রবি মৌসুমে তরমুজ ছাড়া বলতে গেলে তেমন কোনো ফসল হয় না এই অঞ্চলে। ধান উঠে যাওয়ার পর রবি মৌসুমের পুরোটা সময় জুড়ে পড়ে থাকা জমিতে শেষের দিকে এসে তাই তরমুজ চাষে ব্যস্ততা এখানকার মাঠে মাঠে। তবে এরই মধ্যে আশা জাগানিয়া কিছু উদ্যোগও রয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে আধুনিক কৃষির সেই কৌশলগুলো উপকূলের মানুষকে দেখাচ্ছে মাঠ ভরা ফসলের স্বপ্ন। এর মধ্যে মিশ্র পদ্ধতির ফসলের চাষ, বেড নালা, সেচ নালা, টাওয়ার পদ্ধতি সহ নানাভাবে মাটি ও পানির লবণাক্ততা মোকাবেলা করে এক ফসলি জমিকে 3 থেকে 4 ফসলি জমিতে রূপান্তর ঘটিয়েছেন অনেক কৃষক। উপকূলে এমনও এলাকা আছে যেখানে সেচ দেওয়া প্রায় অসম্ভব। এসব এলাকার মাটি এতটাই লবণাক্ত যে ঘাস পর্যন্ত জন্মায় না। এই এলাকায় টাওয়ার পদ্ধতি বা বস্তায় চাষাবাদ পদ্ধতি বিরান জমিতে ফসল ফলানোর সূচনা করছে। বিনা চাষে আলু বা সরিষার মতো ফসলগুলো চাষ করে পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। আমরা তো আলু চাষে চাষ করি, এটা চাষ দেওয়া হয়নি, চাষ হয়নি, এটা নাড়ার উপরে অর্থাৎ এই যে খড়ের নিচে মাটিটা একটু আর্দ্র থাকবে। আচ্ছা, এবং এটা সেচ, যেহেতু এখানে একটা সমস্যা সংকট, কিন্তু এটা কি লাল আলু, লাল আলু বাড়ি 72 যে জাতটা, এটা এখানে কিন্তু এটা লবণ এবং তাপ সহনশীল জাত। আচ্ছা, তো এটা বিনা চাষে মানে এটা লবণ এবং তাপ দুইটাই, খরা সহিষ্ণু এবং লবণাক্ততা সহিষ্ণু। এই কারণে কিন্তু এই জাতটা মানে সচরাচর বাজারে যে কোনো আলু লাগালে হবে, কিন্তু এই জাতটা লাগালে কৃষক ভালো ফল পাবে। জমিতে জো ধরে রাখতে পলিমালচিং এর ব্যবহার কৃষকের কৃষির ধারণাই বদলে দিচ্ছে। এর ফলে মাটির উপরিভাগের আর্দ্রতা ধরে রেখে যেমন ফসল চাষ বাড়ছে, তেমনি কৃষকের শ্রম ও খরচ দুটোই নেমে আসছে অর্ধেকে।
লবণাক্ততার কারণে বসতবাড়ির আশেপাশে ফলের গাছও কমে যাচ্ছে, তাই কদবেল বা আমলকির মতো লবণ সহনীয় গাছগুলো রোপণ করছেন কৃষক, বিনা পরিশ্রমে, যেগুলো বছরব্যাপী অর্থের যোগান দিচ্ছে কৃষক পরিবারকে। আমাদের এখানে তো লবণাক্ত এলাকা, নারকেল এখন ভালো ফসল হচ্ছে না। এখন দেখা যাচ্ছে কি আমলকি, কদবেল এগুলো ভালো হচ্ছে, তাই দেখি আমি এই 30টা কদবেল গাছ লাগাইছি আর 10টা আমলকি গাছ লাগাইছি। এটা কেমন পাচ্ছেন এগুলো থেকে? এতে ভালো ফসল পাচ্ছি বিনা চাষে। আমি এখানে 50,000 টাকা পাইছি। মানে এটা বছরে আপনার বাড়তি ইনকাম। লক্ষ্য জলবায়ু পরিবর্তনের অভিঘাতকে মোকাবেলা। আধুনিক কৃষি কৌশলের এসব প্রয়োগ এখন শ্যামলিমায় ভরিয়ে তুলছে উপকূল অঞ্চলের ফসলের মাঠ। যদি এভাবে উপকূলে জমি খালি না রেখে সারা বছর কোনো না কোনো ফসল চাষ করা যায়, তাহলে ভবিষ্যতে লবণাক্ততার তিক্ত অভিজ্ঞতা আর শোনাই যাবে না দেশের বিস্তৃত উপকূল জুড়ে। দর্শক, আমরা জলবায়ু সহনীয় বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে কিভাবে বদলে যাচ্ছে উপকূলীয় অঞ্চলের কৃষি, সেগুলো নিয়ে কথা বললাম। আমাদের সঙ্গে একজন কৃষক রয়েছেন চয়ন নন্দী। তিনি যোগীডাঙ্গা গ্রামের, উপজেলার বাগেরহাটের সদর উপজেলার যোগীডাঙ্গা গ্রামের কৃষক চয়ন নন্দী। একসময় এই যে অঞ্চল, এখানে শুধুমাত্র ধান হতো, কিন্তু এরকম চয়নের মতো যে কৃষক, তাদের হাত ধরে বদলে যাচ্ছে এখানকার কৃষি। আমরা তার সঙ্গে একটু কথা বলি। চয়ন ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন। আচ্ছা, আপনি বয়সে খুবই তরুণ, কিন্তু কৃষি, এই যে আপনি যে বলতেন যে আপনাদের এলাকাটায় একটা সময় কি রকম ছিল, মানে আপনি যখন ছোট ছিলেন তখন কি দেখলেন? স্যার, আগে আমি দেখছি যে এখানে এক ধান হতো, ধান ছাড়া আর কিছুই হতো না। আচ্ছা, সেই সময়টা যে সময় শুরু করবো সেই সময় আমাকে অনেকে অনেক কথা বলছে যে এ হবে না। এক সময় আমাকে বলতো কি যে পাগল, বলতে এই যে পলিথিন দিয়ে কেমন কিভাবে পলিথিন দিয়ে কিভাবে চাষ হয়। হ্যাঁ, মানে তারাই এখন করতেছে, মানে আমার থেকে বেশি তারা করতেছে। মানে এটা আপনার কাছ থেকে তারা শুরু করছে। এখন আপনি পলিমার দিয়ে আর কি কি করেন? তো বেগুন দেখতে পাচ্ছি, আর কি কি করেন? বেগুন, টমেটো, পাতাকপি, পলিমার্স ব্যবহার করে সবই হয়। আচ্ছা, এর সুবিধাটা কি পান আপনি? সুবিধাটা তো আগাছা হয় না বললেই চলে। আমাদের এখানে মেইন হচ্ছে কি আগাছা, সেটা হয় না। আর তারপরে এই যে আমরা এই যে সারটা দিই, এই সারটা আমাদের মানে উড়ে চলে যায়, সেটা আর এখন যায় না। কয় মাস ফলন পাবেন আপনি এখানে? স্যার, এটা যদি ঠিকমতো পরিচর্যা করা হয় 1 থেকে 1.5 বছর ফলন পাওয়া যায়। মানে এই 1-1.5 বছর আপনার বেগুনই থাকবে শুধু এখানে? বেগুনই থাকবে। আচ্ছা, তার মানে আপনার এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এখন তো একটু বাজারে কম মনে হয় দাম আছে, তার মানে এই দামটা যখন ধীরে ধীরে বাড়বে তখন আপনার বেগুনটা হবে। আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা আছে? আগে যদি যে অবস্থা শুধু ধান করতেন তখন আপনার কিরকম অর্থনৈতিক অবস্থা ছিল, এখন কি অবস্থা আছেন আপনারা? স্যার, যখন ধান করতাম স্যার এক কথায় খরচই উঠতো না স্যার। এখন স্যার 10,000 টাকা খরচ করলে অন্তত 50-60 টাকা বিক্রি হয়। আগে কি হতো, মানে এই যে আপনার এখানে এখন দেখতে পাচ্ছি টমেটো আছে, মরিচ আছে, এত কিছু আছে, এই জমির কি অবস্থা ছিল? এই জমি আগে শুধু একবার মানে সমান বিলেন শুধু জমি ছিল, পাশের জমিটার মধ্যে ছিল নাকি? শুধু সেই কি হতো এখানে? ধান, শুধু একবারে ধান হতো। সেইখান থেকে আমাদের কৃষি অফিস যে আশাউল স্যার সবসময় আসে আমার এই পরামর্শ দেওয়ার পরে আমি আস্তে আস্তে জমির মধ্যে আপনি নালা কাটলেন? হ্যাঁ, নালা কাটলাম। নালা কাটে তারপর আস্তে আস্তে এই সিস্টেম করে আস্তে আস্তে এই সর্জন, মানে নালা পদ্ধতি, নালা এবং বেড পদ্ধতি। হ্যাঁ, বেড পদ্ধতি, নালা পদ্ধতি, এইভাবে করে আমি আস্তে আস্তে সব এগোলাম। আচ্ছা, এটা করাতে কি উপকারটা আপনার হচ্ছে? এটা আমি মানে আগে যে আমি ধানটা পাতাম তার থেকে ওই অনেক মানে প্রথমত তো এই যে নালা থেকে আপনি যখন বেড করছেন তখন তো লবণাক্ততা আপনার জমি গাছের গোড়া লাগতেছে না নাকি? না। কি হচ্ছে? তো গাছ ভালো হচ্ছে? হ্যাঁ, গাছ ভালো হচ্ছে। এখন আমি এই যে মালচিং পেপার দিয়ে করেছি, এই যে মালচিং পেপার। হ্যাঁ, এই যে মালচিং পেপার, এতে যদি কোনো কৃষক ভাই খ্যাত করতে যায় শুধু এই মালচিং পেপার দিয়ে খ্যাত করলে সে জীবনে বেঁচে থাকে, অর্ধেক খরচ বেঁচে যাবে। হ্যাঁ, ধানের থেকে এখানে পার্থক্যটা কি দেখতেছেন? এবং ধানের থেকে এখানে আমি অনেক ধান তো আমি এই শতক জায়গায় মাত্র ধান পাতাম 10 মণ। এখন এখানে আমি বছর প্রায় 2 লক্ষ টাকা নিচ্ছি। প্রণব দাস, তিনি সুনগর গ্রামের বাগেরহাটের সদর উপজেলার। তিনি কিন্তু একসময় ব্যবসা করতেন, কিন্তু এখন ব্যবসা ছেড়ে কৃষিকেই লাভজনক মনে করছেন তিনি। আমরা তার সঙ্গে একটু কথা বলি। প্রণব দা, কেমন আছেন? ভালো আছি দাদা, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। আচ্ছা দাদা, আপনি বলছিলেন যে আপনি একটা সময় দোকান ছিল আপনার। হ্যাঁ, দোকান ছিল। আপনার নাকি একটা উপলব্ধি হলো যে দোকানদারি কেন করছে, কৃষিতে কেন আগে আসেননি? আগে সেই গল্পটা শুনি, কেন এরকম মনে হচ্ছে? যখন প্রথম করোনা আসছিল আমাদের দেশে তখন তো সব দোকান বন্ধ করে দিল, লকডাউন, মানে যেতে পারেন না দোকানে যেতে পারেন। এখন কি করবো? তা আমার একটা ধানের জমি ছিল, হ্যাঁ, একটু উঁচু জমি।
হ্যাঁ তা সেইখানে আমি প্রথম লাউ দিয়ে শুরু করলাম। এই পলিমার পলি মাছ দিয়ে লাউ দিয়ে শুরু করলাম। পলি মাছ দিয়ে লাউ দিয়ে শুরু করলে আপনার দেখা যাচ্ছে যে আমরা যেখানে ধান করি বছরে একবার, এই এক ফসলি শেষ, তখন তো আপনাদের অন্য কিছু ছিল না, মানে দোকানদারি করতেন আর জমি ধান এছাড়া আর কিছু না। এখন ধান করতে ওই বছরে একটা চেষ্টা করে দেখলাম যে ধান না করে একটু অন্য কিছু করে দেখি, মানে এটা পরীক্ষামূলক করেই দেখি যে আসলে কি হয়। তা আমি আমাদের এখানে 28 শতক জমিতে আমি লাউ ক্ষেত সাজাইছি প্রথম। এমন হয়েছে যে আমি লাউ কাটছি প্রত্যেক দিন, কিন্তু প্রতিদিন 220টা সকালে লাউ কাটে থুয়ে আমি বাজারে গেছি, যাই সন্ধ্যার সময় লাউ গাছের ভিতরে যে দেখতেছি লাইটম্যান, আমি প্রত্যেকদিনই যাই রাত্রে অন্তত একবার ক্ষেত দেখতে। আচ্ছা, এ দেখতেছি লাউ যদি আজকে রাত্রে আবার না কাটি তাহলে কালকে এত বড় হবে, ব্যাপার এত গ্রোথ হবে। আচ্ছা, আসলে এই পিপারে আপনার জোর অভাব হয় না, সারের ঘাটতি পড়ে। কমও তো লাগে, খুব কম। কি পরিমাণ লাগে যে আপনার সার? দেখা গেল আপনি 1 বিঘাতে যদি 50 কেজি ইউরিয়া দেন, আপনি এতে আপনার 25 কেজিতেই কমপ্লিট, অর্ধেক। আর এক হচ্ছে আপনার আগাছা দেখা গেল কি একবার পরিষ্কার করা লাগবে আপনার ওই মালচিং পেপারে, কিছু বোন আছে আর কি ফুটে ফুটে ওঠে মালচিং পেপার, এটা একবার তুলে দেবেন আর ওতে আর মানে ওই যে কেলনা যেটাকে বলি আমরা, এই যে এই ধরনের ঘাসটা, এই যে এই ঘাসটা এটাকে আমাদের কেলনা বলে, আপনারা কি বলে এই অঞ্চলে কি বলে? এই বলে হচ্ছে আপনার ভাদলাবন। হ্যাঁ, এটা মানে এটা হচ্ছে পলিমার ভেদ করে ওঠে, শুধু এটা আপনি এটাই ভেদ করে ওঠে, আর কোনো বোন ভেদ করে এটা উঠবে না। তার মানে এটা উঠায় দিলে মানে আপনার যে ধরেন প্রথমত সারের খরচ কম, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে আগাছা কামলা নিতে হতো সেটা লাগে না। যে জমিতে দেখা গেল আপনার এক বছরে দেখা গেল কি 25-30 হাজার টাকা ধান বিক্রি করতাম খরচ সাকুল্যে, যা খরচ হচ্ছে সই বিক্রি হতো, তা সেইখানে আপনার একটা কৃষি ফসলে আমরা অন্তত 60-70 টাকা বেচা করা সম্ভব, ডাবল বেচা কেন করা। একটা সময় তো এরকম ছিল যে আপনাদের এই এলাকায় যে ধান ছাড়া অন্য কিছু হবে এটা তো চিন্তাও করেননি। না, আমাদের এখানে ধান ছাড়া হয়ই তো নি। আমরা তো গত বছর আমাদের কৃষি অফিসার পাশে একটা প্রজেক্ট দিছিল একজনটা একটু শশা লাগানোর জন্য, আমরা এখানে কোনোদিন চিন্তাও করিনি যে শশা হবে। তা সেই শশা ক্ষেত করে তো সবাই বর্ষাকালে আসলে ওইভাবে ক্ষেত করা সম্ভব, আর এই মাটিতে যে শশা হবে তা আমরা আগে না করলে বুঝতাম না। আপনারা এখন নিজেদের উৎপাদিত সবজি নিজেরাই সবজি এরকম মানুষ এরকমেরই হয়েছে, বাজারে যে মানে দাম তাতে এখন কৃষক কি করবে সেটাই বুঝতে পারতেছে না যে এই ফসল কিভাবে কোথায় বিক্রি করবে, এত ফসল হয়েছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে দাদা, আপনাকে দর্শক আমরা কথা বললাম প্রণব দাসের সঙ্গে। এরকম আরও অনেক কৃষক আছেন যারা এই উপকূলীয় অঞ্চলে যে স্মার্ট কৃষির সঙ্গে পরিচিত হওয়ার পরে নিজেদের গল্পটা কি বদলে ফেলেছেন। আমরা এরকম আরও কৃষককে দেখাবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে উপকূলীয় এলাকায় যে কৃষি নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে সেই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, দাকপ, খুলনা। আমরা তার কাছে শুনবো যে জলবায়ু স্মার্ট এই প্রকল্পের মাধ্যমে কিভাবে কৃষকদেরকে তারা নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলি। ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা ভাই, বিষয়টা হচ্ছে যে জলবায়ু যে পরিবর্তনটা হচ্ছে এবং সবচেয়ে ক্ষতির মুখে তো মনে হয় বাংলাদেশ, এবং তার চেয়ে যদি বলি স্পেসিফিকভাবে তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে উপকূলীয় এলাকা। আপনারা কি কি হুমকিগুলোর মুখোমুখি হলেন এই যে বিগত কয়েক বছরে? বিগত কয়েক বছরে আমরা আমাদের যে উপকূলীয় এলাকাতে যে সমস্যাগুলো আমরা ফেস করি তার মধ্যে সবচেয়ে বড় ছিল যে একটা অতি বৃষ্টিপাত, এবং এটা হলো অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাত। এটা একটা বিষয়। তার সাথে এখানে আর্দ্রতা অনেক বেশি থাকে, টেম্পারেচার অনেক বেশি থাকে, মাটিটা লবণাক্ততা অনেক বেড়ে যায়। হ্যাঁ, এবং এখানে পানিটা আসলে শুষ্ক মৌসুমে পানির সরবরাহ তেমন একটা থাকে না। এখানে প্রায় 80% মাটি কিন্তু এঁটেল মাটি, অনেক শক্ত, মানে অনেক শক্ত মাটি, এবং শক্ত মাটি এঁটেল মাটি। আবার এখানে কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু প্রচুর কাদা হয়ে যায়, পানিটা সরে না সহজে। আবার যখন আমাদের যে এখানে কিন্তু খরিফ 2 মৌসুম যেটা আমন মৌসুম, সেটা কিন্তু লেটে হয়। আচ্ছা, কারণ কৃষকরা বীজতলা করতে পারে না লবণের কারণে, যার ফলে আমাদের রবি মৌসুমটা কিন্তু একটু পিছনে চলে যাচ্ছে। জাস্ট এখানে আমন ধান কাটতে কাটতে ডিসেম্বরের মাঝামাঝি শেষ পর্যন্ত চলে যাচ্ছে, কেউ জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমন ধান কাটতেছে। এর একটাই কারণ যে তারা সময় মতো কিন্তু বীজতলাটা করতে পারে না, শুধুমাত্র লবণাক্ততার কারণে। আচ্ছা, তো এখন এর জন্য আমরা যেটা করতেছি যে আমরা যেহেতু মিনিপুকুর একটা প্রযুক্তি আমাদের আছে, তার সাথে সাথে আমরা এই যে বিভিন্ন জায়গাতে আমরা বড় পিটের মতো সেচ নালা খনন করে দিচ্ছি, যার ফলে একটা শুষ্ক মৌসুমে জানি ওখানে পানিটা খুব সহজেই স্টোর করে রাখা যায়। আবার বড় পিটের যে আরেকটা সুবিধা আছে সেটা হলো যে এখানে যে জমির পাশেটা করতেছি সেই জমিটা কিন্তু খুব দ্রুত পানিটা অবসরণ হয়ে যায়, এবং জমিটাতে খুব দ্রুত কিন্তু জো চলে আসে। তো যার ফলে হয় কি আমরা কিন্তু রবি মৌসুমটা আগাম ধরতে পারি। যেহেতু আমন মৌসুমে আমাদের তেমনটা লবণ থাকে না, সেক্ষেত্রে আমাদের যে লেটের যে বিড়ির ভ্যারাইটিগুলো আছে, বিশেষ করে বিরিধান 87, বিরিধান 103, বিরিধান
দেন 95, 93 এই জাতগুলো কিন্তু আমরা এখানে দিচ্ছি। এবং আরেকটা আমরা যে ক্লাইমেট স্মার্ট আরেকটা কাজ আমরা করতেছি, এর সাথে কিন্তু রিলে ফসল হিসেবে আমরা সরিষাটাকে নিয়ে আসছি। মানে ওই যে ধানের মধ্যে আমরা সরিষা দিচ্ছেন, আখের সাথে মিশ্র সার, আখের সাথে করতেছি। তো যেহেতু ধানের সাথে সরিষা নিলে হচ্ছে কি সরিষার যে টাইমটা আমরা নভেম্বরের মধ্যেই কিন্তু আমরা সরিষাটা বপন করতে পারছি। এর ফলে কিন্তু কৃষকরা এখান থেকে একটা অতিরিক্ত ফসল কিন্তু পাচ্ছে এবং জীবন জীবিকার একটা বড় অংশ কিন্তু তরমুজ আমাদের এখানে। তার মানে চাষীদের জীবিকার সাথে জড়িত হচ্ছে ধান এবং তরমুজ। সেই সঙ্গে আপনারা আরো কিছু অ্যাড করার, বাড়তি করার চেষ্টা করতেছেন। যেহেতু এখানে সবজির একটা চাহিদা হচ্ছে, আমাদের মিনি পুকুর বলেন বা আমাদের ক্লাইমেট স্মার্টের অনেকগুলো প্রযুক্তি কিন্তু আমরা ইউজ করছি। বিশেষ করে সর্জন পদ্ধতি আমরা করতেছি, পলিমাসটাকে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গাতে কিন্তু এখন পলিমাসের ব্যাপক একটা প্রসার কিন্তু ঘটছে। মূল সমস্যা কিন্তু পানি দাকবে, মানে পানিটাই লবণ বহন করে নিয়ে পানিটাই লবণ, যখন পানি থাকতেছে না নিচ থেকে লবণটা উঠে আসতেছে, স্যালাইন হয়ে যাচ্ছে মাটিটা। কিন্তু যখন আমি পলিমাসটা দিয়ে দিচ্ছি তখন কিন্তু পানিটা উপরে উঠতে পারতেছে না, ওই যে মাটির যে আর্দ্রতা কিন্তু ধরে রাখতেছে। কৃষক কিন্তু কম পানি লাগতেছে, কম ফার্টিলাইজার লাগতেছে, আপনার আগাছাটা কম হচ্ছে, কৃষক কিন্তু অনেক বেনিফিটেড হচ্ছে। এবং এটা কিন্তু আমাদের দাকোপে এখন সবচেয়ে বেশি সম্প্রসারণশীল যদি কোনো প্রযুক্তি হয় সেটা কিন্তু আমাদের পলিমাস। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পুকুর কাটা হয়, বিশেষ করে মৎস্য ডিপার্টমেন্ট থেকে ক্লাস্টার আকারে কিন্তু পুকুর কাটা দিচ্ছে। ওই পুকুরের পাড়ে কিন্তু কৃষকরা একই সাথে 5টা ফসল করতেছে অ্যাট এ টাইমে। তার মানে এটা কিন্তু অর্থনীতি একটা বিশাল প্রভাব ফেলতেছে, একটা পরিবর্তনের ঢেউ লাগছে। আর যেহেতু এখন লবণ পানির অনুপ্রবেশটা বন্ধ আমাদের এই দাকোপে, তো যার ফলে আমরা আশা করি আজ থেকে 10 থেকে 12 বছর পরে দেন এই জমিগুলোতে লবণাক্ততার পরিমাণটা অনেকটাই কমে যাবে। আর আমরা এখন কভার ক্রপগুলো করতেছি, জমিকে আমরা ফাঁকা না রাখার চেষ্টা করতেছি। কম যাবে কয়েকটা বছর যদি আমরা এভাবে করতে পারি, তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে মাটির গঠনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আমি দেখলাম যে একটা টাওয়ার পদ্ধতিও মনে হয় আপনাদের আছে। আমাদের এখানে যেটা আছে, আমাদের টাওয়ার এবং বস্তা পদ্ধতিটা এটা আমরা করতে যাচ্ছি, কারণ দাকোপের কিছু প্রত্যন্ত এরিয়া আছে যেখানে আসলে ঘাসও জন্মায় না, মানে এত লবণাক্ত। এটা আমরা নিয়ে যাচ্ছি, যে কোনো জায়গায় স্থানান্তর করা যাচ্ছে। মাটিটাকে আপনি 1 বছর যদি কষ্ট করে রেডি করতে পারেন, প্রতি বছর ওই মাটিটাকে একটু জৈব সার, একটু ফার্টিলাইজার দিয়ে কিন্তু সারা বছর কন্টিনিউ ইউজ করতে পারবেন। আমাদের এখানে সূর্যমুখীর একটা সম্ভাবনা আছে, আমরা যেহেতু লবণাক্ত এবং খুব ভাস্ট এরিয়া জুড়ে তো আমাদের ফসলের মাঠগুলো এখানে সূর্যমুখী আমরা করছি, কিন্তু সূর্যমুখীর সাথে অ্যাট এ টাইমে আন্তঃফসল হিসাবে আমরা কিন্তু পালন শাক, লাল শাক এগুলো করতেছি। আবার ভুট্টার সাথেও কিন্তু আন্তঃফসল, ভুট্টার মধ্যে আপনারা মানে লাল শাক দিচ্ছেন, ভুট্টার মধ্যে আমরা মানে এইরকম মিশ্র যে চাষ করতেছি। শুধু একটাই কারণ, কিন্তু মাটির পানিটাকে কিন্তু কভার করে রাখা, জাস্ট জমিটা কভার করে রাখলে পানির ভারসাম্যটা কম হবে। সারাটা কেমন পাচ্ছেন, এটা আরো মানে কতটুকু কাভারিং এরিয়া বাড়ানো যাচ্ছে কিনা? আমরা এখন যেখানে দাঁড়ায় আছি, এই যে বড় বেটি, এখানে যখন আমরা কৃষকদেরকে, কৃষকের জমি থেকে করা কিন্তু এটা, তো অনেক কৃষক এখানে জমি দিতে চান নাই। প্রথমে তাদের আইডিয়াটাই ছিল না। যারা জমি দিতে চান নাই তারা এখন একটু আফসোস করতেছেন, আমি কেন বললাম না। আচ্ছা, তাকে হয়তো আমরা বলছি যে দেখেন আপনি জমি নাই তো আপনি পানি হয়তো নিয়েন না, জাস্ট বলার কথা বলা। কিন্তু এখন কিন্তু সে আফসোস করতেছেন যে আমি যদি দিতাম তাহলে আমার এই দুই পাশে এত সবজি হতো। তার মানে এখন কৃষকদের আগ্রহটা আপনারা অবশ্যই আমরা আগ্রহ পাচ্ছি। আপনি জাস্ট একটু যদি ক্যামেরায় দেখেন, এই যে এই জমিটা একদম পতিত ছিল, ওই যে ঘাসগুলো দেখতেছেন না, ওই খড়গুলো ওরকম পড়ে থাকতো কোনো জমিতে, কিন্তু এখন দেখেন ম্যাক্সিমাম জমি চাষে হতে চলে আসতেছে। ঘেরের পারে সবজি থেকে শুরু করে মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষ বলেন, আমরা অনেক পুকুর কেটে দিচ্ছি এখানে ছোট ছোট জায়গাতে, প্রত্যেকটাই কিন্তু এক একটা সবজির আধার হয়ে গেছে। আগে আমাদের এখানে সবজি বাইরে থেকে আসতো, এখনো যে আমরা সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ তা না, বাট আমাদের কৃষকরা কিন্তু এখন অতিরিক্ত সবজিগুলোকে খুলনা বা অন্যান্য জায়গাতে কিন্তু বিক্রি করতেছে। আমাদের যেমন বিজ্ঞানীরা চেষ্টা করছে যে যারা লবণ সহনীয় বিভিন্ন জাত আবিষ্কার করছে, সেগুলো তো আনতেই হবে। প্লাস কিভাবে এই যে কৃষি কৌশলগুলো, মানে কলা কৌশলগুলো পরিবর্তন অথবা কৃষির যে কালচারটাকে পরিবর্তন করে অদূর ভবিষ্যতে কোন জায়গাটায় নিয়ে যাওয়া সম্ভব বলে আপনি মনে করেন? আমার কাছে যেটা মনে হয়, আমরা যত কথাই বলি না কেন, শুধুমাত্র কৃষি ডিপার্টমেন্ট কিন্তু সম্ভব না, একার পক্ষে সম্ভব না। যেমন আমার ইচ্ছা আছে আমি সমস্ত প্রযুক্তি এখানে দিব, বাট আপনি আমাকে পানি দেন, পানি তো আমার হাতে নেই। যে যারা যারা এই খাল খননগুলো করে তাদের সাথে তারাও যদি আমাদের সাথে একীভূত হয়ে যে কোনখানে কোনটা নিড বেস্ট, যে আমার এই জায়গাতে এই জিনিসটা দরকার, আমাদের তো পলিসি আছে, আমরা তো সব কিছু প্ল্যানিং করে রাখি যে আমার এটা চাষ করতে গেলে আমার কোন কোন ইনপুটগুলো দরকার, সেই সমস্ত স্টেক হোল্ডাররা যদি আমরা এক জায়গায় আসতে পারতাম তাহলে কিন্তু আমাদের এরকম থাকতো না উপকূলীয় এলাকাগুলো। কিছু ছোট ছোট প্রযুক্তি মানুষের কাছে মনে হতে পারে, আপনার কাছে তো মনে হবে যে টাওয়ার ও বস্তা পদ্ধতি, এটা সিম্পল একটা জিনিস, কিন্তু আপনি যে কামিনিয়াবাসিয়ার মতো দুর্গম এলাকাতে আছে তার কাছে এটা বিশাল ব্যাপার। হয়তো আমার আপনার সে তার উঠানে একটু সবজি করে খাবে, এটা তার স্বপ্ন। এই টাওয়ার ও বস্তা ছাড়া ইম্পসিবল সেখানে করা। মানে আমরা হয়তো ছোট প্রযুক্তি দেয়, কিন্তু এটা ওই এলাকার জন্য স্মার্ট। এটা আমরা জাস্ট কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি, আমরা দেখিয়ে এসেছি আমাদের প্রজেক্টের মাধ্যমে, তাদেরকে প্রথমে ছোট করে প্রদর্শনী দেওয়া হয়েছে, ওটা 2-4 জন দেখছেন, তারপর ছড়িয়ে যাচ্ছেন। আমাদের তো বড় আকারে তো আসলে ওইভাবে করা সম্ভব না, কিন্তু এটা কৃষকরাই ছড়াবে, জনপদ এটা ছড়াবে, জনপদই ছড়াবে, কারণ আমাদের দায়িত্ব কৃষকদেরকে ব্রেনে এটা ঢুকিয়ে দেওয়া। আমরা সেই জায়গাটাই কাজ করতেছি এবং আমরা সফল।
অনেক ধন্যবাদ শফিকুল আপনাকে। দর্শক, আমরা কথা বললাম শফিকুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা দা কোপে তার সঙ্গে। তিনি যেমনটি বললেন যে আসলে একটা প্রকল্প বা একটা ধারণা দিয়ে হয়তো সার্বিক দিক বদলানো যায়, কিন্তু শুধুমাত্র একটা প্রকল্প দিয়ে পুরো এলাকা পরিবর্তন করা সম্ভব নয়। তবে শুরুটা তারা করে দিতে চান, যে শুরুটা তারা করেছেন, এবং যারা এই প্রযুক্তিগুলো ব্যবহার করছেন, তাদের যে পদ্ধতিগুলো ব্যবহার করছেন, তারা কিন্তু লাভবান হচ্ছেন। শুধু সেটিই নয়, এই এলাকার যে ভূপ্রাকৃতিক যে অবস্থা, যেটার লবণাক্ততার কথা বলছি, সেটিকেও তারা অনেকটাই কমিয়ে আনতে পারছেন। এই কৃষকরা সফল হোক, আর কৃষি বিভাগ তাদের সাথে নিবিড়ভাবে থেকে উপকূলীয় অঞ্চলের যে বৃহৎ অঞ্চল রয়েছে সেটাকে আবারও সবুজ শ্যামলিকে ভরে রাখুক, সেই প্রত্যাশা রেখে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।